বিরতির পর আবার ফিরে এলাম আশার আলো। অনুষ্ঠান ঠিক বলছি না, এটা একটা একেবারেই ঘরোয়া আড্ডা হচ্ছে। আমি রাজের কাছে আসবো। রাজ, প্রলয়ের শুটিং হলো সম্প্রতি পুরুলিয়াতে। এর আগে আরও একটা খুব হিট ছবি বোঝে না সে বোঝে না, তার শুটিং হয়েছিল সম্ভবত মালদায়। আমি দেখেছি, কিন্তু ইউটিউবে দেখেছি। তুমি সিনেমা দেখো? ইয়েস, অফকোর্স দেখি। এখন আমি হলে যেতে পারি না, সরি। আমার মা ছোটবেলায় আমায় সিনেমা দেখাতে নিয়ে যেত, নাইট শো, তখন 9টা-12টায় ছিল। আর আমাদের পাড়ায় 3-4টে সিনেমা হল ছিল, একটা ভারতী, একটা বিজলি, একটা পূর্ণ, একটা ইন্দিরা, আর একটা উজ্জ্বল, বসুশ্রী উজ্জ্বলা। 9টা-12টা মার সাথী ছিলাম একমাত্র আমি, মার একটা বন্ধু ছিল। মা আমাকে 9টা-12টা নিয়ে যেত, আমি সিনেমা দেখতে যেতাম। একটাই কন্ডিশন, মাকে বলতাম চানাচুর কিনে দিতে হবে। মা আমাকে চানাচুর কিনে দিত, ভুট্টা কিনে দিত, আমি ওগুলো খেতাম, খেতাম আর ঘুমিয়ে পড়তাম। মা সিনেমা দেখতো। সিনেমা দেখতেন না ঘুমোতো? চানাচুর খেতেন? চানাচুর যতক্ষণ খাওয়া হতো ততক্ষণ সিনেমা দেখতাম, তারপরে ঘুমোতাম। এখন আমি ক্লাস 5-এ পড়ার পর থেকে আর সিনেমা হলে যাওয়া হয়নি। আমি দেবের একটি সিনেমা, দেব আর শুভশ্রী ছিল মনে হয়, ওদের একটি সিনেমা আমি গিয়েছিলাম। হ্যাঁ, সত্যজিৎ রায় ওই হলটায় গিয়েছিলাম। তারপরে বড় স্ক্রিনে আমার দেখা হয়নি, বাট আমি দেব চাঁদের পাহাড় যেটা করবে বাচ্চাদের ছবি, খুব ভালো, সেটা আমি দেখতে যাব। ইকো পার্কে আমরা এটা করবো, যাতে অনেক বাচ্চারাও দেখতে পারে বাবা মায়ের সাথে। এটা খুব ভালো লাগবে। এছাড়া আমি কি করি, আমি ইউটিউবে ঘুরি, সেখানে দেখতে 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 আপডেট কি হচ্ছে সব দেখে নিই। সুতরাং তোমরা ভেবো না যে আমি দেখি না, আমি সব দেখি। কিন্তু দিদি, আমার একটা প্রশ্ন আছে, এটা আমার না, আই থিঙ্ক আমাদের পুরো পশ্চিমবঙ্গ সমস্ত শ্রাবন্তী সিনেমা আমি খুব দেখি। রাজের তো রাজ রিসেন্ট করলো, প্রত্যেকটা আমি দেখি। আমার যেটা জিজ্ঞেস করা আছে, বা আমার যারা দেখছেন আপনাকে, এই যে এত টেনশন একটা মুখ্যমন্ত্রী হওয়া, মানে আমরা একটা ছোটো মোটো হিরো, আমাদের কত চাপ থাকে, শুটিং ও আপনার যে লাইফটা, এই যে মানে মুখ্যমন্ত্রী হওয়ার আগের লাইফটা আর এখনের লাইফটা, তার মধ্যে সিরিয়াল দেখা, স্টার জলসা দেখা, তার মধ্যে লেখা, কবিতা লেখা, গান শোনা, এত কিছুর মধ্যে। আর আমি আপনাকে অনেকবার দেখেছি গাড়ি থেকে হঠাৎ করে নেমে গেলে, ধুমধাম করে নেমে হাঁটতে শুরু করে দিলে, যে কোনো জায়গায় ভয় লাগে না নিজের জীবনের প্রতি? যখন তখন যা ইচ্ছে হয়ে যেতে পারে, এত শত্রু, তখন কি থাকে, মানে তখন মেন্টাল প্রিপারেশনটা কি থাকে? চমৎকার প্রশ্ন। এইটার সঙ্গে আমার একটা কানেক্টেড প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা ধরুন গত 40 বছরে এমন কোনো মুখ্যমন্ত্রী কখনো দেখিনি যিনি সকালবেলা মহাকর্ণ যাবার পথে হঠাৎ একের পর এক হাসপাতালে নিজে নেমে গিয়ে পরিদর্শন করছেন, অথবা খাদ্য দপ্তরে চলে যাচ্ছেন। যখন আনাজের দাম বেড়ে গেল তখন সবজি বাজারের মধ্যে ঢুকে যাচ্ছেন। এইরকম আমাদেরও সেই প্রশ্নটা, এই পাওয়ারটা কোথা থেকে আসছে? এই জিনিসটা আমরা কখনো দেখিনি, কিন্তু এর মধ্যে এই পরিকল্পনাটা আপনার ভেতরে এলো কি করে? আর যেটা উনি বললেন যে এর মধ্যে একটা ঝুঁকি আছে বড়, কারণ আপনার জীবনটা তো শুধু আর আপনার একার জীবন নয়। দাদা, আমি সবচেয়ে প্রথম দেবের কোয়েশ্চেনটা একটু স্টার্টিংটা করে দিই। ও মুখ্যমন্ত্রী হিসেবে ও যেটা আমায় ভাবছে, আমি ওর পাশে বসে আছি। তুমি কি আমায় মুখ্যমন্ত্রী ভাবছো, না জাস্ট ঘরের একজন দিদি হিসেবে? আমি সত্যি বলছি, আমার যেটা মনে হচ্ছে একদম মানে এত ফ্রিলি কথা। আমি প্রথমে সত্যি কথা বলতে গেলে আমি রাজদাকে বলছিলাম, দেবকে বলছিলাম, সবাইকে। আমি আমার ভীষণ টেনশন হচ্ছে, দিদির সামনে বসে কি জিজ্ঞেস করবো, আমার তো মুখ দিয়ে কিছু বেরোবেই না। তারপর যখন পাশে বসলাম, এত সুন্দর, তুমি এত ভালো করে কথা বলছো, একদম মনে হচ্ছে আমাদের বাড়িরই কেউ, মানে একদম নিজের কেউ। সেটা আমি মনে করি দেব যেটা জয়দা এবং দেব যেটা জিজ্ঞেস করেছে তার উত্তর শ্রাবন্তী দিয়ে দিয়েছে। আমি ইভেন যে চিফ মিনিস্টারের চেয়ারটা বসি, ওটা একটা চেয়ারে বসতে হয় বলে বসি, বাট সেটাও আমি চিফ মিনিস্টারের আগের চেয়ারে বসি না। আমি আমার নিজের টাকা দিয়ে একটা চেয়ার কিনেছি, সাধারণের চেয়ার। এই যে দেখুন আমরা এখানে বসে আছি, আমাকে একটা বড় চেয়ার দিয়ে, আমি সেটাও দেখলাম। কিন্তু আমি নিজেকে কখনো কনসিডার করি না যে আমি কোনো একটা মুখ্য না গৌণ। আমি কনসিডার করি আমি বিলং করি সাধারণ পরিবারে। এটা আমার সবচেয়ে গর্ব, এটাই আমার অহংকার, এটাই আমার অলংকার। এবং আগেও ছোটোবেলা থেকে, প্রথমে জয়দারটা বলি, হসপিটালগুলো যাই এই কারণে, হসপিটালগুলোর কন্ডিশন এখানে একদম ডিজাস্টার ছিল। এই 2 বছরের মধ্যে যেমন ধরুন আমি বলি, আমরা কতগুলো ন্যায্য মূল্যের দোকান শুরু করেছি। কেন? আমি হসপিটালে গিয়ে অনেকে আমায় বলতো, দিদি ওষুধের কি দাম, কিনতে পারি না, খুব কষ্ট হয়, বেড নেই, ভর্তি করতে পারছি না। আমরা দেখুন 65 বছর যদি আপনি দেখেন স্বাধীনতার পর, মোট বেড হয়েছে আমি অ্যাবাউট ওই জন্য বলছি, 1-2 নম্বরে ভুল হয়ে যেতে পারে বলে, খুব পার্টিকুলার, 59,000, মানে 65 বছরে হয়েছে 9,000 বেড হাসপাতালে। আর এই 1.5 বছরে আমরা করেছি 10,000-এর বেশি বেড নতুন তৈরি করেছি, বাড়িয়েছি, 59 থেকে 69 করেছি। মেডিকেল আসন
সিট সংখ্যা ছিল এই এত বছরে 1300, মাত্র 1.5 বছর 2 বছরে আমরা প্রায় 700-800 বাড়িয়ে দিয়েছি। 35টা এখানে মাল্টি সুপার হসপিটাল হচ্ছে, প্রাইমারি হসপিটালগুলো আমরা আপগ্রেড করছি। দেখুন, আমি ভাবি যখন একটা লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে কোথাও একটা, সে একটা আইটিইউ পায় না, আইসিইউ পায় না। জেলা হাসপাতালগুলো ছেড়ে দিন, সাব ডিভিশন হসপিটাল একটাও নেই। আমরা পরিকল্পনা করেছি প্রত্যেকটা সাব ডিভিশন হসপিটালে আমরা আইটিইউ করব, আইসিইউ করব, যাতে যেগুলো ট্রমা কেস বা এই কেসিংগুলো যেমন একটা ট্রমা হচ্ছে, সেন্টার হচ্ছে। আমি একটা কথা বলবো, গ্রামে আমি শুনেছি যে অনেক জায়গায় আমরা যখন যাই কাজ করতে তখন ওখানে একটু মানে চিকিৎসার ব্যাপারটা একটু কম দেখেছি, মানে ওরা অনেকটা হ্যাঁ একটু ঘাটতি আছে। মানে আসলে কি জানো তো, এগুলো প্ল্যানিং করে তৈরি করতে হয়। গভর্নমেন্টের কাছে এক তো টাকাই নেই, 2,10,000 কোটি টাকা দেনা। ধারটা করেছে কে? ধারটা করেছে আমার আগের সরকার, আমরা করিনি। কিন্তু আমায় কি করছে, কেন্দ্রীয় সরকার বলেছিল এটাকে আমরা স্টপ করে দেবো, কিন্তু সেটা তারা করেনি। ফলে কি হয়েছে, আমাকে ধরো আমার 21,000 কোটি টাকা আমার রেভিনিউ আর্নিং 25,000 কোটি টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে সুদের টাকা, অর্থাৎ আমার হাতে একটি পয়সাও থাকছে না। আমি গত 1.5 বছরে 2 বছরে আমি 12,000 কোটি টাকা এক্সট্রা ইনকাম করলাম। আমার মোট ইনকাম হলো 32,000 কোটি টাকা, ওরা কেটে নিয়ে চলে গেল 25,000 কোটি টাকা। হাতে আমার কি থাকলো 7,000 কোটি টাকা, তার মধ্যে মাইনে দিতে আমার চলে গেল 3,000 কোটি টাকা। তো হাতে আমার টাকা কোথায়? খাদ্যই বা দেবে কোত্থেকে, অন্য কিছুই বা দেবে কোত্থেকে? সেই রকম একটা ডিজাস্টার সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে কিন্তু মানুষের লক্ষ্য ছিল পরিবর্তন এবং এখানে পরিবর্তন করা। তাই দায়িত্ব নিয়ে সেদিন এসেছিলাম বলেই আমি বলি, আগের লাইফেও আমার স্ট্রাগল লাইফ, দ্যাট লাইফ ইউ ফরগেট। মার খেতে খেতে আমার এমন কোনো জায়গা নেই শরীরের, মার খাইনি আমি। আমার এই দুটো হাত যদি তোমাদের দেখাই, তোমরা দেখতে পাবে, দেখো পুরো অপারেশন করা। এই যে আমার হাতটা সরু দেখায়, তার কারণ হচ্ছে পুরো অপারেশন করা। এই যে আমার আলনাটা তোমরা দেখছো, হাজরায় যখন মারতে গিয়েছিল মাথাটা তো আমার পুরো থেতলে গিয়েছিল প্রায়, এবং 1 সেকেন্ডের জন্য 1 চুলের জন্য ব্রেনটা আমার বেঁচেছিল। তাও তুমি সেই সাহসটা এখনো আছে? সেই সময় সেই দুটো যখন আমার প্রথম মারছে, আমার না কিছু মনে হয়নি, মনে হচ্ছে লোকটা পুলিশের হেলমেট পরলো কোত্থেকে, পুলিশ কি করছে। দ্বিতীয়বার আমার মনে হয়েছিল যে এ কি সিপিএম এর লোক না পুলিশের লোক, মানে আমি ভাবছিলাম। তৃতীয়বার যখন লোহার ডান্ডাটা তুলেছে, আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা উপরে উঠে গেছে। ফলে এই যে তোমাদের হাতটা দেখবে ফুল আছে, আমার এটা কিন্তু থেতলে গেছে। মানে হাতটা নিয়ে আমার 3 ভাগ নেই, আলনার যে হাতটা, মানে হাতটা মাথায় উঠে গেছিল। ফলে ওই যে গুঁতোটা দিয়েছে তাতে হাতটা চৌচির হয়ে থেতলে গেছে, তা নাহলে মাথাটাই থেতলে গিয়ে তখনই মরে যেত স্পট ডেথ। এবং এইরকম ভাবে ধরো আমার 2টো হাত অপারেশন, আমার এটা অপারেশন, আমার মাথায় অপারেশন, আমার চোখে অপারেশন। এই যে তোমাদের সাথে কথা বলছি, কোমরে আমার একটা বেল্ট পরতে হয়। কেন পরতে হয়? তার কারণ হচ্ছে কোমরে অনেকবার বেড়েছে, পেটে 4 বার অপারেশন, এবং আমার শরীরে অনেক পার্টস বাদও দিতে হয়েছে। কিন্তু আমি সেগুলো বলিনি কাউকে, বলিনি, লোকে থুতু দেবে শুনি কীভাবে মেরেছে, ছেড়ে দাও, ফরগেট। আমি আমাকে নিয়ে কখনো পাবলিসিটি করিনি। কিন্তু ছোটবেলা থেকে স্ট্রাগল লাইফ, কিন্তু আমাদের লাইফ থেকে জানার ইচ্ছা। আমরা একটা, যেহেতু আমি মেয়ে, আমি সেই তুমি এত স্ট্রং, তো তোমাকে দেখে আমি শিখবো কিছু আর কি, যারা মেয়েরা আমার একটা আছে, এই যে এত কষ্ট করে যে জায়গাটা পাওয়ার জন্য যে লড়াইটা ছিল, বা এই যে একটা এখনো দেব, এখনো তখন যে স্ট্রাগলটা করতাম আমি সেটাই বলছি, এখন আরো বেশি। ডিজাস্টার। পরশুদিন আমি রাইটার্সে গেছি, তখন খুব বাজ পড়ছে। আমি আমার চিফ সেক্রেটারিকে ডেকে বললাম, জানেন তো খুব বাজ পড়ছে, মনে হচ্ছে বন্যা হবে, প্লিজ টেক কেয়ার, দেখুন কোথাও কিছু ডিজাস্টার হয়েছে কিনা। এই যে আগে থেকে একটা নিজেকে একদম জড়িয়ে নেওয়া, ইনভলভ করে, এতে আমার আরো কষ্ট হয়। আগে ধরো লোকে বাড়ি যেত, একটা ল্যান্ড ফোন ছিল, 2টো ফোনেও কথা বলতে হতো না, 10টা 5টা ডিউটি করে বাড়ি চলে যেত। এবং অনেক চিফ মিনিস্টার আছে ভারতবর্ষে যারা বাড়িতে বসে কাজ করে, অফিসেও যায় না। কিন্তু আমি একদম রুটিন অফিসে, মানে স্কুল কলেজে চাকরি করার মতো মহাকরণটা করি। এবং শুধু তাই নয়, আমি পার্টিকে টাইম বরঞ্চ দিই না। আমার পার্টি খুব ভালো যে দে ডোন্ট ডিস্টার্ব মি। শুধু ইলেকশন হলে আমায় 2-1টা মিটিং করতে হয়, আর 21শে জুলাই আমার একটা বাৎসরিক প্রোগ্রাম হয়। তাছাড়া আমি কিন্তু কিচ্ছু করি না পার্টির জন্য। পার্টিটা টোটাল আমি মুকুল, পার্থদা, বক্সিদা, ববি এদের দিয়ে চালাই, এবং আমার জেলা এবং ব্লকে বুথে যারা আছে তারা আমার অ্যাসেট, তারাই করে। গ্রাম বাংলা শহরে যারা আছে ব্লকে তারাই করে। কিন্তু দেবকে যেটা আমি বলছিলাম, যে তখনও একটা স্ট্রাগল ছিল, এখনও স্ট্রাগল। এখনকার স্ট্রাগলটা আমার হচ্ছে, 1 তো আমার মাথার ওপর ঋণের বোঝা, 2 হচ্ছে জঙ্গলমহলে শান্তি রাখা, 3 হচ্ছে আমার সিঙ্গুরের মানুষগুলোকে ভালো রাখা, 4 হচ্ছে আমার পাহাড়কে শান্তি রাখা, 5 হচ্ছে আমার গ্রাম বাংলায় উন্নয়ন করা, নতুন গ্রাম বাংলা তৈরি করা, ন্যায্য মূল্যের দোকান থেকে প্রায় 60% 70% কনসেশনে আমরা ওষুধ দিচ্ছি। যে আগে 100 টাকায় ওষুধটা কিনতো, সে এখন 37 টাকায় কিনছে, কেউ 40 টাকায় কিনছে। ধরো কেউ স্ক্যান করতে যাবে মাথায়, ধরো কেউ ইসিজি করতে যাবে, কেউ ব্লাড টেস্ট করতে যাবে, কত এমআরআই করতে হবে, কত খরচ, 5,000 10,000 টাকা খরচা।
ওটাও আমরা 55টা সেন্টার করছি। আমরা অলরেডি প্রপোজাল নিয়ে নিচ্ছি। ইট ইজ নট দ্যাট আমি আজকে বলছি, অলরেডি প্ল্যানিংয়ে চলছে, জায়গা আইডেন্টিফাই হয়ে গেছে। এর ফলে কি হবে, ধরো এই যে এমআরআই বাঙ্গুরে গিয়ে দেখো 500 টাকা এখন এমআরআই হয়ে যাচ্ছে, অনেকে করতে পারে না, টাকা দিয়ে জন্য অনেকে করতে পারে না। সুতরাং লোকে সাধারণ মানুষকে হেল্প করাটা আমার ইন্টেনশন। জল ভরো থেকে শুরু করে গ্রামীণ রাস্তা, গ্রামীণ রাস্তা আমি তখনই করবো যখন গ্রামে পঞ্চায়েতগুলো আমি পাবো। আমি পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা, জেলা পরিষদ আমাদের হাতে নেই। আমরা যখন শো করতে যাই রাস্তাও দেখছি এখন দারুণ হয়ে গেছে, অনেকগুলো রাস্তা ভালো হয়ে গেছে। দীঘা আরো কিছু, একটা হচ্ছে দেখো তুমি দেখেছো ভালো হয়েছে, স্টেট হাইওয়ে অথরিটি আমি করেছি। আমার যতগুলো রোড আছে আমার 4000 কিলোমিটার দরকার, কারণ আমাদের টাইমে পৌঁছানো। স্টেট হাইওয়ে যেটা 4000 কিলোমিটার, ওটা আমি পুরো একদম চকচক করে দেবো আগামী 2-3 বছরের মধ্যে। আমি একটা কর্পোরেশন তৈরি করেছি, অলরেডি 1000 কিলোমিটার রাইট সার্ভে করে দিচ্ছি, রাস্তাগুলো চকচক করবে। ন্যাশনাল হাইওয়ে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের রাস্তা, যেগুলো খারাপ আছে 2-1টা নর্থ বেঙ্গলে বিভিন্ন জায়গায়। আর বাদ বাকি আমি যেটা করবো, গ্রামীণ রাস্তা ওই স্টেট হাইওয়ে অথরিটির সাথে আমরা সব করে দেবো। কিন্তু গ্রামীণ রাস্তা করতে গেলে যেটা হচ্ছে, আমার গ্রাম সভা চাই, আমার পঞ্চায়েত সমিতি চাই, আমার জেলা পরিষদ চাই। আমরা সরকারে আসলেও টাকাটা খরচ হচ্ছে থ্রু সিপিএমের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এইটা আমি যতক্ষণ মানুষের পঞ্চায়েত না পাবো, মামাটি মানুষের, ততক্ষণ পর্যন্ত আমার অসুবিধা হবে। সেই জন্য আমি চাই এবারে পঞ্চায়েতটা যদি মানুষের পঞ্চায়েত হয়, গ্রাম বাংলায় আমরা যদি গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদটা জিততে পারি, তাহলে সেই জায়গায় টাকা বেশি করে দিয়ে আমি চাই পঞ্চায়েত যেন চোর না হয়। আমি চাই তারা ভালো করে কাজ করবে এবং তাদের ওভারঅল সুপারভিশনও একটা থাকবে। কারণ আমি খুশি যে আমার বিডিওরা, ডিএমরা বা কিছু পঞ্চায়েত মিলে এই যে 100 দিনের কাজ, তোমার একটা গভর্নমেন্টের প্যারামিটার বলি 100 দিনের কাজ, এই যে একটা 30 কেজি কমিয়ে দিলাম না, 30 সিএফটি মাটি কাটা কমিয়ে দিলাম, আমার 100 দিনের কাজে আমরা ইন্ডিয়াতে 1 নম্বর। যারা প্রচার করছে ধর্ষণে আমরা 1 নম্বর, অ্যাবসলিউটলি মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, একদম। আমাদের বরঞ্চ আমরা অনেক জায়গা থেকে অনেক কম। হ্যাঁ, যদি বলেন কমপ্লেনটা বেশি লেখানো হচ্ছে, হ্যাঁ বেশি লেখানো হচ্ছে, তার কারণ এফআইআর করতে দিচ্ছি। আগে এফআইআর করতে দেওয়া হতো না, সিপিএম যা বলতো তাতে থানা চলতো এবং সেখানে ওসির জায়গাটা এলসি বসেছিল। এই দেখুন, আপনাকে আমি বলছি, একটা স্টেটের ডেভেলপমেন্ট কিসের উপর নির্ভর করে। এই দেখুন, জঙ্গলমহল দার্জিলিংয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, দার্জিলিংয়ে কত টুরিস্ট যাচ্ছে, জায়গা পাচ্ছে না। আমি নতুন লামাহাটা তৈরি করেছি, আপনারা শুটিং করতে গিয়ে দেখবেন। আমি আলাগাড়া বলে আরেকটা জায়গা আবিষ্কার করেছি, তাকদা বলে আরেকটা জায়গা আবিষ্কার করেছি এবং ওখানে আমি সান্দাকপুর ডেভেলপ করবো, আরও কিছু। দার্জিলিং অনেক জায়গা পাবেন। এবার গেলে প্লিজ দয়া করে গাজলডোবাতে শুটিং করবে। গাজলডোবায় আমি 3,500 কোটি টাকার একটা দারুণ স্কিম করছি। তাছাড়াও ফিল্মের জন্য সুখবর, আমরা নর্থ বেঙ্গলে 75 একর জমিতে একটা ফিল্ম সিটি করছি, আর একটা হচ্ছে কোন্নগরে করছি, গঙ্গা বেস্ট। আর একটা আমি জায়গা খুঁজে পেয়েছি সবুজ দ্বীপ, সেটা হচ্ছে হুগলিতে, একদম ইকো ট্যুরিজম করে দিচ্ছি। কন্যাশ্রীর ব্যাপারে আমি শুনেছি পেপারে, সেটা একটু জানতে চাই যদি। কন্যাশ্রীটা হচ্ছে, আমি দেখলাম এই যে অনেক সময় কি হয়, শিশু মৃত্যু মিলে চিৎকার করে, এটা আন্ডার নারিশ চিলড্রেন যারা হয়, এবং এরা হচ্ছে অনেক সময় 14-15 বছরের মা, তারপর তাদের কোনো দোষ নেই, ঠিকমতো খাওয়া দাওয়া হয় না। তারপরে ধরুন বাচ্চাটা 700 গ্রাম 500 গ্রাম। আমি না একবার বিধান শিশু হসপিটালে গিয়েছিলাম, জাস্ট এইটুকু দেখতে মানে আমার এত খারাপ লাগে। সেই জন্য আমি চাই মেয়েরা ভালো করে, তাদের স্বাস্থ্যটা ভালো, স্বাস্থ্যই সম্পদ। এবং অনেক সময় আমরা কি করি, ওই যে নারী পাচার হয়, বিক্রি করে দেয় মেয়েদের, মুর্শিদাবাদ মালদা জেলায় এগুলো বেশি হয়, আর নদিয়া টদিয়া সব বর্ডারগুলোতে। 2 হচ্ছে অনেক বাবা মা ভাবে যে আমি তো গরিব, আমি মেয়েটাকে বিয়ে দিয়ে দিই, তা নাহলে যদি এরকম ব্যাপার আছে। আমি বলি মা বাবার কোনো দোষ নেই, মা বাবা কি করবে, সে তো চায় তার মেয়েটার বিয়ে হোক, ভালো থাকুক, এটা তাদের কোনো মানে দোষ নেই। কিন্তু মা বাবাকে আমরা একটু সাহায্য করতে চাই এবং মেয়েদের একটু সাহায্য করতে চাই, এবং সাহায্য করতে চাই বলেই আমরা ঠিক করেছি ক্লাস 8, 9, 10, 11, 12 এই ছাত্রীরা যারা পড়াশোনা করবে তাদের 500 টাকা করে স্কলারশিপ দেবো। আর যখন তার 18 বছর বয়স হবে, সে স্কুলে পড়তে পারে, সে একটা আইটিআইতে ট্রেনিং নিতে পারে, সে একটা কারিগরি শিক্ষায় থাকতে পারে, সে কলেজে পড়তে পারে। যেই 18 বছর বয়স হবে, আমাদের সরকার 25,000 টাকা করে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিবে। তাতে সে হায়ার এডুকেশনও করতে পারে, অন্য কাজও করতে পারে, বাবা মাকে চিন্তাটা করতে হলো। এটা আমরা করেছি। আমরা এগুলো অনেক করেছি, যেমন স্বাবলম্বী সেলফ হেল্প গ্রুপ। আগে 100 টাকায় 20 টাকা সাবসিডি পেত, আমরা 20 টাকায় 30 টাকা করে দিয়েছি। যেমন মাইনরিটিস আমি 19টা জেলায় 19টা মাইনরিটিস ভবন তৈরি করে দিয়েছি। মাইনরিটিসদের জন্য আমি 73% বাজেট বাড়িয়ে দিয়েছি। এবং মাইনরিটিস কল্পনা করতে পারবে না নবী, যে আগে বছরে 4 লাখ স্কলারশিপ পেত না, আমরা এখন 32 লাখ 34 লাখ করে দিয়েছি। আমি 1,60,000 গার্ল চাইল্ড মাইনরিটিস সাইকেল দিয়েছি যাতে তারা পড়াশোনা করে।
এবং জঙ্গলমহলেও 45,000 মেয়েকে গার্ল চাইল্ডকে সাইকেল দিয়েছি, এবং এছাড়া সুন্দরবনে দিয়েছি, তরাই ডুয়ার্সে দিয়েছি, এবং তাছাড়া ওরা স্কলারশিপ পাচ্ছে। 1,62,000 ছেলে মেয়েদের লোন দিয়েছি যাতে তারা ব্যবসা করতে পারে। আমরা প্রায়, আমি এক সেকেন্ড শুধু, 33 লক্ষ ইলেকট্রিফিকেশনের কারেন্ট কানেকশন করে দিয়েছি। আমরা পাওয়ার ব্যাংক তৈরি করেছি। তুমি মনে রাখো, এখন পাওয়ার আমায় ধার নিতে হচ্ছে না। 3 বছরের মধ্যে বাংলা পাওয়ার বিক্রি করবে অন্য রাজ্যকে। পাওয়ার ব্যাংক তৈরি করছি আমরা, এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছি, ল্যান্ড ব্যাংক তৈরি করেছি, ল্যান্ড ম্যাপ তৈরি করেছি, ল্যান্ড ইউজ পলিসি তৈরি করেছি, আমরা আনন্দধারা তৈরি করেছি। এছাড়াও মনে রাখবেন ই গভর্নেন্স, ই টেন্ডার, ই ট্যাক্সেশন, ই সিস্টেম, সব ই গভর্নেন্স করে দিয়েছি। ডাটা, আগে আমি কি, আমাকে একজন বললো, যেমন কারণ আমাকে বলছিল কলকাতা কর্পোরেশনের মেয়র, দিদি জানো তো আমাদের এখানে না প্রায় 1.5 লক্ষ লোক পেনশন পায়, কিন্তু মনে হচ্ছে ডাবল করা আছে। আর তুই একটা ব্যাংক অ্যাকাউন্টে করতো। যেই ব্যাংক অ্যাকাউন্টে করতে গেল তখন আমার বললো 65,000 লোকের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে কেউ নিয়ে নিত টাকাটা। আমাদের এখানেও তাই হয়েছিল, আমরা খুঁজে বের করেছি। রেশন কার্ড, প্রায় 70 লক্ষের উপরে রেশন কার্ড বাতিল হয়েছে। তার মানে কি ওই 70 লক্ষের নামে খাওয়া যেত, চাল যেত, গম যেত, তেল যেত, সব খেয়ে নিত সিপিএমের লোকেরা বা ওরা যারা ছিল। আমরা এগুলো বন্ধ করে দিয়ে আমরা এটা একদম ডাটা সিস্টেম করে নিয়েছি। এই যে এখন হঠাৎ কেউ বলছে খাদ্য সুরক্ষা বিল এই সরকার নাকি সাপোর্ট করছে না। খাদ্য সুরক্ষা বিলকে আমরা সাপোর্ট করছি, এটা মিথ্যে কথা যারা বলছে, কিন্তু আমরা বলেছি লোককে চালটা হাতে পৌঁছে দাও। তোমার ওরা বলছে একটা কার্ড করবো, কটা কার্ড করবে একটা লোকে? তাহলে জামা পড়বে না, শুধু কার্ড নিয়ে ঘুরে বেড়াবে। একটা ভোটের কার্ড, একটা ফিশারিজদের জন্য কার্ড, একটা বিপিএল এর কার্ড, একটা এপিএল এর কার্ড, একটা আধার কার্ড, একটা আলো ছায়ার কার্ড। এটা কি হচ্ছে কি? একটা প্যান কার্ড, কটা কার্ড পড়বে? তাহলে তো কার্ডটা দিয়ে শুধু জামা কাপড় তৈরি করতে হবে। তোমরা তৈরি করো তো, ওটা এক্সিবিট করে দাও। রিয়েলি টু মাচ। হতে পারে তারা আমাকে ভালোবাসতো বেশি, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমি ওদের লোক না হলেও আমি সাধারণ মানুষের লোক। এটাই আমার অহংকার, এটাই আমার গর্ব, এটাই আমার অলংকার।